নমস্কার। ইচ্ছে উড়ানে সকলকে স্বাগত। আজ আমরা যে ছোট গল্পটির সঙ্গে থাকব সেই গল্পটির নাম গিরিবালা। গল্পটির লেখক শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। শুনতে থাকুন। দেশের বাড়িতে অনেক দিন ছিলাম না। গ্রামের অন্য সব পাড়ার লোকদের ভালোভাবে চিনি নে বা জানি নে। সেবার মাঘ মাসের দিন বাজার থেকে ফিরছি, এমন সময় একটি সাদা থান পরা বিধবা স্ত্রীলোক বিনীত সুরে বললে, একটু দাঁড়ান বাবা। পরে সে সাষ্টাঙ্গে আমাকে প্রণাম করলে। এইরকমভাবে প্রণাম পেতে আমি অভ্যস্ত নই। সংকুচিতভাবে বললাম, এসো মা, এসো, কল্যাণ হোক। ওবেলা কি বাড়ি থাকবেন? হ্যাঁ, কেন বলো তো? আমি একবার যাব এখন আপনার কাছে। বেশ। মনে ভাবতে ভাবতে এলাম, মেয়েটিকে আমি অনেক দিন আগে যেন কোথায় দেখেছি। তখন ওর এরকম বিধবার বেশ ছিল না। তাছাড়া এখন ওর বয়সও হয়েছে। বিকেলবেলা যখন মেয়েটি আমার বাড়িতে এলো, তখন ওকে ভালো করে চিনলাম। এ দেখছি সেই গিরিবালা। এর যৌবন বয়সে আমি একে অনেকবার দেখেছি। তখন এর বেশভূষা ছিল অন্যরকম। বাজারে যাবার আসবার পথে একে রূপের ঝলক ছুটিয়ে হেলে দুলে চলতে দেখেছি। তখন এর পরনে ছিল লাল পাড় শাড়ি, বাহুতে অনন্ত, হাতে বালা, কানে মাকড়ি, গলায় হার আর কোমরে রূপোর গোট। অনেক দিনের কথা। তখন ম্যাট্রিক পাশ করে সবে কলেজে ভর্তি হয়েছি। কার কাছে যেন শুনেছিলাম ওর নাম গিরিবালা। চরিত্রের পবিত্রতার জন্য বিখ্যাত নয়। সেই থেকে ওকে দেখলে পাশ কাটিয়ে বরাবর চলে গিয়েছি। গিরিবালার দিকে ভালো করে চেয়ে দেখলাম। এখন ওর বয়স হয়েছে। যৌবনে কিরকম ছিল আমার মনে নেই, তবে এখন ওকে দেখে মনে হয় না কোনোদিন ওর যৌবন ছিল। তবে রংটা এখনো বেশ ফর্সা আছে, চোখ দুটো এখনো সুন্দর। মনে ভাবছিলাম, গিরিবালার কি দরকার আমার কাছে? আমি তো কোনোদিন ওর সঙ্গে একটা কথাও বলিনি। আমাকে কি করেই বা ও চিনল? আমাকে এই গ্রামে অনেকেই চেনে না, কারণ বহুদিন অনুপস্থিতির পরে আবার দেশে ফিরেছি। ছেলেবেলায় যারা আমায় চিনত তাদের মধ্যে অনেকেই এখন আর বেঁচে নেই। গিরিবালা যদিও সেই সময়ের মানুষ, কিন্তু ও আমাকে জানতো না বা চিনত না সে সময়। ওর বসবার জন্যে পিঁড়ি পেতে দিয়ে আমার স্ত্রী চলে গেলেন। আমি বললাম, তোমার নাম গিরিবালা না? হ্যাঁ বাবা। তুমি আমাকে চেনো? আপনাকে এদেশে কে বা না চেনে? সে কথা বলছি নে, তুমি আমাকে আগে দেখেছিলে? দেখেছিলাম বাবা। তখন তোমার বাবা মা ছিলেন, তুমি স্কুলে পড়তে যেতে। বেশ, বসো। কিছুক্ষণ গিরিবালা বসেই রইল চুপ করে। আমি ভাবছি কেন গিরিবালা এখানে এসেছে। ভেবে কিছুই পাইনি। একটু অস্বস্তি বোধ করতে লাগলাম। গিরিবালা বেশিক্ষণ কিন্তু আমার অস্বস্তি ভোগ করতে দিলে না। হঠাৎ সে বেশ গম্ভীরভাবে জিজ্ঞেস করলে, বাবা, ব্রহ্ম কি? তার নম্র ভাব ও আগ্রহের সুরে মনে হলো জিজ্ঞাসু শিষ্যা যেন পরম জ্ঞানী গুরুর কাছে ব্রহ্মবিদ্যা শুনতে চাইছে। আমার হাসি পেল। প্রথমটা কিন্তু চমকে উঠেছিলাম। তা পরিবেশ মন্দ নয়। আমার সামনে কালকের আনন্দবাজার পত্রিকা। যুদ্ধের খবর পড়ছি। জিনিসপত্রের দাম দস্তর ক্রমেই বাড়ছে। রাশিয়া হেরে যাচ্ছে। হিটলারের দুর্মত বাহিনী লেনিনগ্রাডের উপকণ্ঠে পৌঁছে গেল। চা খাচ্ছি, তামাক ধরাবো একটু পরেই। আর ভাবছি, কাল ডাকঘর থেকে কিছু টাকা না তুললে হাট বাজার হবে না। এমন সময় সাবেক দিনের কুচরিত্রা স্ত্রীলোক গিরিবালা আমার কাছে জিজ্ঞাসা করছে কি না ব্রহ্মের কথা।
তা না হয় বাপু জিজ্ঞেস করো দেশের খবর, আজকালকার খবর। যেমন গদাই পারুই আমাকে মাছ দিতে এসে জিজ্ঞেস করে, দাদা ঠাকুর, যুদ্ধের খবরটা কি? মনে মনে চটে যায়, সে খবরে তোর কি দরকার? জার্মানি কোথায়, হিটলার কে, জানিস এসব? ইউরোপের ইতিহাস পড়েছিস? তবে যুদ্ধের খবরে তুই বাপু কি বুঝবি? গদাই পারুই তবু পদে ছিল। যুদ্ধের খবর জিজ্ঞাসা করা এমন কিছু আশ্চর্যের ব্যাপার নয়, সে আজকালকার সবাই করে থাকে। কিন্তু এ বলে কি, আর ব্রহ্ম কি জিজ্ঞাসা করবার উপযুক্ত গুরু কি সে খুঁজে খুঁজে বার করেছে? প্রশ্নটা চাপা দেওয়ার জন্য বললাম, তুমি আজকাল থাকো কোথায়? গিরিবালা বৈষ্ণবোচিত দীনতার সঙ্গে বললে, বাবা, আজকাল আশ্রম করেছি বাজারের পেছনে, গোয়ালপাড়ার মুড়োই যে বটগাছ, ওরই উত্তর গায়ে। ব্যাপারটা ঘোরালো হয়ে উঠছে ক্রমশ। গিরিবালা আশ্রম করেছে? এত কথা আমি কি করেই বা জানবো? না জানি ভালো করে ওর পূর্ব ইতিহাস, না জানি ওর বর্তমান জীবনের কোনো খবর। কথাবার্তা চালু রাখবার জন্য বললাম, বটে, বেশ বেশ, একদিন তোমার আশ্রমে যাব। গিরিবালা হাত জোড় করে বললে, সে সৌভাগ্য কি আমার হবে বাবা? না না, সে কি কথা, কতদিন আশ্রম করেছ? তা বাবা, বৃন্দাবন থেকে যে বছর ফিরলাম সে বছরই। শ্রাবণ মাসে বৃন্দাবন থেকে ফিরলাম, কার্তিক মাসে আশ্রম প্রতিষ্ঠা করলাম। তাহলে বৃন্দাবনেও গিয়েছে গিরিবালা? না, আগে যা ভেবেছিলাম তা নয়, ব্যাপার জটিল হয়ে উঠেছে। বললাম, বৃন্দাবনেও গিয়েছিলে? বাপ মুখে আর কি করে বলি। আর কোথায় গিয়েছ? কোথাও আর যাওয়ার দরকার হয়নি, ওখানেই তিনি আমায় কৃপা করেছেন। আর অনর্থক তীর্থে তীর্থে বেরিয়ে কি করব? যা কাজ তা হয়ে গেল, তিনি আমায় দয়া করে সব দিয়েছেন। তিনি মানে ভগবান? না, এই দেখছি খুবই জটিল ব্যাপার, থই পাওয়া যাচ্ছে না, একেবারে কৃপাসিদ্ধ। এর সঙ্গে কথা বলতে সাহস হয় কই? বললাম, ও, আমায় তিনি বললেন, আমাকে তোর পুজো করতে হবে না, তুই যে আমার মা, আমি তোর ছেলে। বটে? আমার চোখ কপালে উঠবার উপক্রম হয়েছে। আর না, এবার একে তাড়াতে হবে, আর কোনো কথা চলবে না। বললাম, আচ্ছা গিরিবালা, আর একদিন শুনবো, এখন একটু ব্যস্ত আছি আজ। কিন্তু গিরিবালাকে অত সহজে ফাঁকি দেওয়া চলে না। সে হাত জোর করে বললে, আমার কথাটা কি? ব্রহ্ম কি? ওসব কথা আমি জবাব দিতে পারবো না, তুমি ওপাড়ার গোসাই ঠাকুরের কাছে যাও বরং। না বাবা ঠাকুর, আপনি বলুন। তুমি ভুল করেছো গিরিবালা, আমি বইয়ের ব্যবসা করে খাই, ব্রহ্মট্রহ্মের খবর রাখি নে। আচ্ছা বাবা ঠাকুর, আরেকদিন আমি আসবো। আজ ফাঁকি দিলেন, কিন্তু সেদিন ফাঁকি দেবেন না যেন। আমাকে সাষ্টাঙ্গে প্রণাম করে গিরিবালা বিদায় নিল। আমার স্ত্রী জিজ্ঞাসা করলেন, ও কে গো? ওর নাম গিরিবালা, এইটুকুনি জানি। আর জানি যে ওকে নাকি তিনি কৃপা করেছেন। তিনি কে? তিনি আর চিনলেন না? তিনি মানে তিনি, ভগবান, গড, শ্রীকৃষ্ণ, ব্রহ্ম। হা হা ঢং বলে স্ত্রী বাড়ির মধ্যে চলে গেলেন। আমি সন্ধেবেলায় গ্রামের ফটিক চক্রবর্তীর কাছে গেলাম। ফটিক চক্রবর্তীর এখন বয়স হয়েছে। একসময় যথেষ্ট আমোদ প্রমোদ এবং আনুষঙ্গিক বিষয়াদির অনুষ্ঠান করার ফলে এখন ভগ্নস্বাস্থ্য, হাঁপানি রোগগ্রস্ত। বললাম, ফটিক কাকা, গিরিবালাকে চেনো? এসো বাবা, বসো। কোন গিরিবালা? ও নামের অনেক লোক ছিল। কার কথা বলছ? এই যে গিরিবালা আশ্রম করেছে গোয়ালপাড়ায়, পথে ঘাটে বেড়াতে দেখি। হ, বুঝলাম। ওকে আর জানি নে? ওকে জানতে?
জানতে মানে? জানতে মানে কি? জানতে বলে, যাক যাক, সেসব কথা যাককে। বলি, ও কীরকম লোক ছিল? তা ভালো লোক ছিল, অনেক ফুর্তি করেছি ওর সঙ্গে। ওর চেহারা ভারী সুন্দর ছিল, যেমন নাচতে পারতো তেমনি গাইতে পারতো। একবার নন্দপাল, যতীন দত্ত আর শশী আচার্যি তিনজনে দোলের দিন ওর ঘরে এসে ফুর্তি কি! ওর মদ খেয়ে এসে ঘুরে ঘুরে নাচ কি! কালো পেরে শাড়ি পরে, ঘুঙুর পায়ে। তারপরে এইদিকে গিরিবালা মদ খেত। ফটিক চক্রবর্তী হতাশ হয়ে হাল ছেড়ে দেওয়ার ভঙ্গি করে বললে, না, তোমার দিয়ে বাবাজি কাজ চলল না। গিরিবালা মদ খেত মানে? গিরিবালা মদ খেত মানে কি? গিরিবালা মদের পিপের জন্ম দিয়েছে বলো? তুমি বাবাজি এসবের কি বোঝো? কেন গিরিবালার খবর নিচ্ছ কেন বলো তো? ব্যাপার কি? এই জন্যে নিচ্ছি যে সে কাল আমার কাছে এসেছিল। তোমার কাছে এসেছিল? কেন তোমার কাছে? তার এখন আর তোমার কাছে বাবাজি? এখন তার বয়স কত? না কাকা, আপনাকে নিয়ে আর পারা গেল না। সে এখন আর সেই গিরিবালা নেই। সে এসেছিল আমার কাছে ব্রহ্মের কথা জানতে। কার কথা জানতে? ব্রহ্মের কথা। সে কে? ব্রহ্ম মানে ভগবান, মানে। থাক, বুঝেছি, থাক বাবাজি। আবার তোমার সামনে যা তা বেফাস বলে ফেলবো বাবাজি। আপনি জানেন না, সে আশ্রম করেছে। তিনি তাকে কৃপা করেছেন, তিনি তাকে মা বলে ডেকেছেন। ফটিক চক্রবর্তী বিস্ময়ে সুরে বলল, তিনি কে? ওই দেখুন, আবার আপনাকেও তিনি মানে? যাকে আমি এখন যাই। আপনার মেজাজ এখন ভালো নেই দেখছি। ভালো কি করে হবে বাবাজি? যে কথা তুমি সকালবেলা শোনালে, তাতে মেজাজ ভালো রাখবার উপায় কি বলো? গিরিবালা নাকি আশ্রম করেছে? গিরিবালা নাকি? আচ্ছা, তাহলে এখন আসি ফটিক কাকা, আমার একটু কাজ আছে, বসুন। শশী আচার্যের নাম পেলাম ফটিক কাকার মুখে। শশী স্থানীয় কালী মন্দিরের পূজারী। এখন বয়স হয়েছে, চোখে ভালো দেখতে পান না। তাঁকে গিরিবালার নাম করতে তিনি বললেন, গিরিবালা ডাক সাইডে ছিল, সেসব কথা আর তোমার কাছে বলবো না বাবা। হ্যাঁ জানি, সে আশ্রম করেছে, সন্ন্যাসিনী হয়েছে। ওই যে বলে বৃদ্ধাবেশ্যা তপস্বিনী, তাই। গিরিবালার পূর্ব ইতিহাস ভালোভাবেই জানা হয়ে গেল। সুতরাং সে যখন পুনরায় আমার বাড়ি সেদিন এলো, তখন আমি বেশ কৌতূহলের দৃষ্টি নিয়েই ওকে দেখলাম। বৈকালবেলা আমি চা খেয়ে একটু বেড়াতে যাব ভাবছিলাম। গিরিবালা বললে, বাবা একটু পড়ে আমায় শোনাবেন? আমি একখানা বই এনেছি। কি বই দেখি? আপনার বাড়িতেই বইখানা থাক, মাঝে মাঝে এসে শুনে যাব। বড় ভালো বই বাবা, আমি তো আর লেখাপড়া জানি নে। বইখানা উল্টে পাল্টে দেখলাম। বইখানা অত্যন্ত পুরনো। নাম সাধনতত্ত্ব ও জীব মুক্তি। লেখকের নাম শ্রীমৎ ওঙ্কারানন্দ সরস্বতী। প্রাপ্তিস্থান সাধনাশ্রম, গ্রাম সারারিতলা, জেলা পুরুলিয়া, মানভূম। এইসব ধরনের বইয়ের ওপর আমার কোনো কালেই শ্রদ্ধা নেই। তবুও গিরিবালার মনস্তুষ্টির জন্যে পাতার পর পাতা অত্যন্ত কঠিন সেকেলে বাংলায় লেখা সেই তত্ত্ব আমাকে গড় গড় করে পড়ে যেতে হলো। গিরিবালা মাঝে মাঝে হয়তো প্রশ্ন করে, হ্যাঁ বাবা, তাহলে জীবাত্মার সঙ্গে পরমাত্মার সম্পর্কটা কি বলছে? আমি আবার আগের পাতা থেকে পড়ে যাই। যা বুঝতে পারি ওকে বুঝিয়ে বলি। প্রত্যেক পাতা শেষ হওয়ার পর ভাবি, এইবার কি একটা ছুতো করে উঠে পড়া যায়। ঘণ্টাখানেক এভাবেই কেটে যাওয়ার পরে গ্রামের দুজন লোক হঠাৎ এসে পড়াতে ধর্মালোচনার আসর ভেঙে গেল। গিরিবালা যাবার সময় বইখানা আমার কাছে রেখে গেল। আবার একদিন যত শিগগির হয় ও আসবে সাধনতত্ত্ব শুনতে।
আমার স্ত্রী বললেন, ও তোমার কাছে রোজ রোজ আসে কেন? ও আপদকে রোজ রোজ আসতে দিও না। তুমি জানো না, গিরিবালা আগে যেমনই থাক, এখন ওর পরিবর্তন এসেছে বলেই মনে হয়। তা হোক গে, ওসব লোক কখনো ভালো হয় না, দরকার কি ওর এখানে আসবার? এবার কিন্তু গিরিবালা যখন এলো, তখন সকলের আগে আমার স্ত্রীকে গিয়ে সাষ্টাঙ্গ প্রণিপাত করলো। অনেকক্ষণ ধরে কী সব গল্প গুজব করলো। তারপর বাইরে এসে আমার সামনে বসলো। তাকে সাধন তত্ত্ব পড়ে শোনাতে হলো ঝাড়া 2 ঘন্টা। ইতিমধ্যে বাড়ির মধ্যে চা খেতে গেলে গৃহিণী বললেন, গিরিবালা কি চলে গেল? না, বাইরের ঘরে বসে আছে, সাধন তত্ত্ব শুনবে। যাওয়ার সময় যেন এবেলা এখানে খেয়ে যায়। কেন হঠাৎ তার উপরে এত প্রসন্ন? জানো না, সে এক গাদা ফুলবড়ি নিয়ে এসেছে, 3খানা আমসত্ত্ব আর অনেকখানি আমের আচার। আমি বললাম আমি নেব না, এ তুমি নিয়ে যাও। সে আমার হাতে ধরে জোর করে দিয়ে বললে, এ নিতেই হবে, ব্রাহ্মণের সেবার জন্য এনেছি, ফিরিয়ে নিয়ে যাব কি বলে? ওকে এবেলা খাইয়ে দিতে হবে। বেশ, বলছি আমি। গিরিবালাকে গিয়ে বলতে সে ভারী খুশি হলো। এক গাল হেসে বললে, মায়ের হাতে রান্না পেশাদ পাবো, এ কি আমার কম ভাগ্যি? বৃন্দাবনে একবার। ভালো কথা, বৃন্দাবনে তোমার কি হয়েছিল সেদিন বলছিলে? গিরিবালার মুখে হঠাৎ যেন ভক্তি আর দীনতার ভাব ফুটে উঠল। হাত জোর করে বললে, ঠাকুর যদি কৃপা করেন তবে মরুভূমিতে ফুল ফোটাতে পারেন। নিশ্চয়ই। আমি তবে বলি, শুনুন। আমি কত সামান্য মানুষ আপনি তা জানেন। বৃন্দাবন গিয়ে গোপীনাথের ঘেরা বলে জায়গায় আমাদের গাঁয়ের রসিক পরমাণিকের বাসায় উঠলাম। গঞ্জের রসিক পরমাণিক সেখানে অনেক দিন থেকে কাপড়ের ব্যবসা করছে, জানেন তো? রসিকের দিদি বড় ভালো লোক। আমার তো বৃন্দাবনে গিয়ে কিরকম হলো, 2-4 দিন মন্দির আর ঠাকুর দেখেই বেড়ায়। একদিন একেবারে অজ্ঞান। অজ্ঞান? বাবা ঠাকুর একেবারে ভাবের ঘোরে অজ্ঞান। বলো কি, ভাব সমাধি? যাই বলেন বাবা ঠাকুর, 10-12 দিন একেবারে দিন রাত জ্ঞান ছিল না আমার। নাওয়া খাওয়া করতে পারতাম না, না খেয়ে মরতে হতো যদি রসিকের দিদি না থাকতো। কি সেবাটাই করেছিল 15-20 দিন। এই যে বললে 10-12 দিন, 10-12 দিন তো একেবারে অজ্ঞান। তারপর জ্ঞান হলো বটে, কিন্তু ঘোর কাটে না, উঠতে পারি নে, হাঁটতে পারি নে। পিঠের ব্যামো ছিল না তো আগে? না বাবা ঠাকুর, শুনুন বলি আশ্চর্য কাণ্ড। সেই অবস্থায় একদিন রসিকের দিদি সন্ধেবেলা সঙ্গে করে কাছে এক ঠাকুর বাড়িতে নিয়ে গিয়েছে। ফিরে আসছি, পায়ে কিসের একটা ঠোক্কর লেগে হোঁচট খেলাম। একখানা ছোট্ট পাথর মাটিতে অর্ধেক পোঁতা। মাটি একটুখানি খুঁড়ে হাতে তুলে দেখি, বাবা, পাথরের গোপাল মূর্তি। বাবা বলবো কি, আমার সারা গা যেন শিউরে উঠল। মনে মনে ভাবলাম, আমি তো মহাপাপী, আমার ওপর তার এই অহেতুক কৃপা কেন? আমি তো কিছু করিনি তার জন্যে। গিরিবালার চোখ ছলছল করে এলো। না, ফটিক কাকা যাই বলুন, এর সত্যিই অনেক পরিবর্তন হয়েছে। পরম মোহান্ত হওয়ার পথে উঠেছে দেখছি গিরিবালা। হরিদাস ঠাকুর আর লক্ষ্যহীরার উপাখ্যান চোখের সামনে পুনরায় অভিনীত হতে চলেছে নাকি? ফটিক কাকার কথা আর শুনছি না। বললাম, তারপর? তারপর বাবা, সেই পাথরের বিগ্রহ আমার কাছে তো এসে ঠেলে উঠল। আঁকড়ে আমায় রইল কি বাবা, কোথাও যেতে চাই না। আমারও বাবা
সেই যে বলেছে চৈতন্য চরিতামৃতে, নিজেরে বালক ভাবে কৃষ্ণে পালা জ্ঞান। আমারও হলো তাই, খাওয়া নাওয়া চুলোই গেল। গোপাল আমার কি খাবে, গোপাল আমার কি নেবে, এখনো তাই। সেই গোপাল ঘাড়ে চেপে আছে আর নামতে চায় না। এখানে আমার আশ্রমে তাকেই তো পেট তেষ্টে করে তাকে নিয়েই আছে। বলো কি? কি বলবো বাবা, পুজো করতে দেয় না, বলে তুমি যে আমার মা, মা হয়ে ছেলেকে পুজো করতে আছে। হাত চেপে ধরে। স্বপ্ন দিয়েছিল রাত্রিরে ওর জন্য ভাত রাঁধতে হবে। আর কোনো দেবদেবী আমি জানি নে বাবা ঠাকুর, গোপালই আমার সব। গোপালই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, আর কিচ্ছু মানি নে। গিরিবালা অবাকই করেছে আমাকে। হাসবো না কাঁদবো বুঝতে পারছি নে। ও খেয়ে দিয়ে সেদিন চলে গেল। আমার স্ত্রী খুব যত্ন করেই খাওয়ালেন ওকে। যাবার সময় ও বারবার বলে গেল, সামনের পূর্ণিমের দিন বাবা আমার আশ্রমে ঠিক যাবেন, দেবেন পায়ের ধুলো, বিকেলের দিকে যাবেন। গেলাম ওর আশ্রমে পূর্ণিমার দিন বিকেলে। ওদের গ্রামের গোয়ালপাড়ার পেছনে খামার কালনা বলে সেকালের গ্রাম। সেই গ্রাম এখন জনশূন্য। বড় বড় ভিটে জঙ্গল হয়ে পড়ে আছে। দিনমানে বাঘ বেরোয় খামার কালনায়, বরাবর শুনে এসেছি। সেই খামার কালনার নির্জন বনের প্রান্তে এক প্রাচীন বটতলায় ৩-৪খানা খড়ের ঘর। বটের মোটা সরু ঝুড়ি নেমে এসেছে চালা ঘরের মটকায়। সন্ধ্যা মালতী ফুল ফুটেছে আশ্রমের আঙিনায়। বনে জঙ্গলে পাখির দল কিচির মিচির করছে। ঘন বিকেলের ছায়া দেখে মনে হয় রোদ বুঝি এদিকে ত্রিসীমানায় কোনো দিন ছিল না। অনেক মেয়ে পুরুষ দেখলাম ওর আশ্রমে। উঠোনের মাটিতে বটগাছের ছায়ায় বসে তামাক খাচ্ছে পুরুষেরা, মেয়েরা পটল আর লাল ডাঁটা কুটছে রাশিকৃত। আধমনটা লাল মোটা আউশ চাল ধুচ্ছে দুজন মেয়েতে। আজ নাকি ওরা সবাই এখানে খাবে। প্রতি পূর্ণিমাতেই নাকি এমন হয়। গিরিবালা আমায় পূর্ণিমার দিন আসতে বলেছিল কেন, এখন বুঝলাম। সন্ধ্যার আগে খোল বাজিয়ে কীর্তন শুরু করলো পুরুষেরা। আরো অনেক পথ চলতে লোক এসে জুটল। জঙ্গলের দূর প্রান্তে গাছের উপরকার আকাশ জ্যোৎস্নায় সাদা দেখাচ্ছিল। এরা সবাই আশেপাশের গ্রামের চাষি, গোপ, কাপালি প্রভৃতি শ্রেণীর নরনারী। সবাই মিলে বেশ আমোদ করছে দেখে আমার খুব ভালো লাগলো। রাত্রে ওরাই রাঁধলে বড় বড় আঙট কলার পাতা পেতে আউশ চালের ভাত আর লাল ডাঁটার চচ্চড়ি। সোনাহেন মুখ করে খেয়ে নিল। যে যখন আসে আগে দেখি গিরিবালাকে সাষ্টাঙ্গে পরম ভক্তি ভরে প্রণাম করে দুহাতে পায়ের ধুলো নিয়ে মাথায় মুখে দেয়। আমি অবশ্যই ওর ওখানে মৎস্যবের প্রসাদ পাইনি। গিরিবালা আমায় খুব যত্ন করে বসালো দাওয়ায়। আমি বললাম, না না, আমি গাছতলায় বসি, বেশ লাগছে তোমার এই জায়গাটা। এত বন আছে খামার কালনায়, আমার জানা ছিল না। আমায় বললে, একটু কিছু সেবা না করে যেতে পারবেন না বাবা? ভাত আমি খাবো না। না বাবা, ও আউশ চালের মোটা ভাত আপনাদের খেতে দেব কি বলে, ওরা খাবে গিয়ে। এত চাল ডাল পেলে কোথায়? খুব খরচ হয় তোমার দেখছি। কিচ্ছু না বাবা, ওরাই সব আনে, নিজেরাই রাঁধে, আমোদ করে খেয়ে যায়। ওরা বড্ড ভালোবাসে আমাকে, সবই গোপালের ইচ্ছে। ওর সেই বিগ্রহ আমি দেখলাম, খুব ফুল দিয়ে সাজিয়েছে, ছোট্ট একটি পাথরের পুতুলের মতো। সে ঘরে সবার অবারিত দ্বার। চাষিরা পাকা কলা, বাতাবি লেবু, শশা প্রভৃতি ফল নিয়ে এসেছে। গোপালের বেদির আশেপাশে সেগুলো জমা আছে। সন্ধ্যার সময় ধূপ ধুনো দেওয়া হয়েছে। ছোট একটা মাটির প্রদীপ মিটমিট করে জ্বলছে ঘরে।
গিরিবালা আমায় বাতাবি লেবুর কোয়া ছাড়িয়ে শশা কেটে কলার পাতায় সাজিয়ে নিয়ে এসে দিলে। মিষ্টির মধ্যে আখের গুড়, গোটা কতক ছোলা ভিজে ওই সঙ্গে। ওর আশ্রমের আবেষ্টনীতে বসে সেই পূর্ণিমার প্রথম রাত্রে বেশ লাগলো খেতে। গিরিবালার মুখে কিছু ভালো কথা শুনবার জন্যে ওরা এসেছে। গিরিবালা বোধ হয় প্রতি পূর্ণিমাতেই ওদের কিছু কিছু ভালো কথা শোনায়। যারা এসেছে তারা দেখি কেবলই বলতে লাগলো, মা আজ দু কথা বলবেন না? সন্ধে উদ্রে গিয়েছে, এবার বলুন মা। গিরিবালা সংকুচিত হতে লাগলো আমার সামনে। বাবা ঠাকুর বরং কিছু বলুন ওদের, আপনি থাকতে আমি আবার কি শোনাবো? সে কি কথা? আমি তো ধর্মকথার আচার্যি নিজেকে বলিনি কোনোদিনও। রাজনীতির কথা শুনতে চাও তো শোনাতে পারি, উড়োজাহাজ কি করে হলো তার কথা বলতে পারি, কিন্তু তত্ত্ব কথা বাপরে। গিরিবালা সলজ্জ মুখে বলে, বাবার যেমন কথা, আমি বা কি কথা বলি? আমি বলি তাঁর উপর ভক্তি রাখো সবে। লোকে এসে বিরক্ত করে, আমার গরুর বাছুর হচ্ছে না, আমার স্ত্রীর সন্তান হচ্ছে না, বেগুনের ক্ষেত থেকে বেগুন চুরি যাচ্ছে, গায়ে গরুর ধসা পশ্চিমে মরক লেগেছে, অমুকের বউয়ের সন্তান হয়ে বাঁচে না, এসব আমার কাছে নালিশ। বিহিত করে দাও মা। তবে তো খুব দায়িত্ব তোমার। বাবা ওরা কোথায় যাবে বলুন? সংসারে ধরে কাকে? কার উপর নির্ভর করে? একটা কিছু তো চাই। আমাকেই এসে মা বলে ধরে, আমাকেই সব ধকল সইতে হয়। আমার কি ক্ষমতা বলো? গোপাল ভালো করবেন, গোপালের প্রসাদে ফুল নিয়ে যাও, যা হয় গোপাল করবেন, তাঁর দয়া। বুঝলে না বাবা? কাজ হয়? হয় বই কি বাবা, লাগে তুক না লাগে তাক। ঝাড়ে ঢিল মারলে কোনো বাঁশে লাগবেই। ওরা সংসারী মানুষ, ওদের বুঝতে হবে সংসারের ভেতর দিয়েই। আপনাকে আলো ধরে পৌঁছে দিয়ে আসুক বাবা? না না, আমি বেশ যাব এখন, সবে তো সন্ধে। না বাবা, সন্ধ্যের সময় এখানে বাঘ বেরোয়, আপনি যান, সঙ্গে লোক দিচ্ছি, বড় রাস্তায় তুলে দিয়ে আসুক গিয়ে। বড় রাস্তায় যে লোকটি আমায় আলো ধরে এগিয়ে দিতে এলো, ওর দেখি বড় ভক্তি। আমায় বললে, মা একেবারে সাক্ষাৎ, উনি সব উনি। ভক্তি ভরে হাত কপালে ঠেকিয়ে তার উদ্দেশ্যে প্রণাম করলে। বললাম, খুব ক্ষমতা নাকি? উনি সাক্ষাৎ, উনি সব, যা বলবেন তাই হবে। ছেলে হবে বললি ছেলেই হবে, মেয়ে হবে বললি মেয়েই হবে। বৃষ্টি হচ্ছে না, কলাই মুখ বুনতে পারছি নে, জমি ভাঙতে পারছি নে, মাকে গিয়ে ধরলেই হলো। বলো কি, বাকসিদ্ধ নাকি? কি কি বললেন বাবু? বুঝতে পারলাম না। না না, ঠিক আছে, তারপর? তারপর মোদের বিপদে আপদে সব উনি, ওনারে ছাড়া মোরা জানি নে। ছুটে ছুটে আসছি ওর কাছে, মা যা করেন। লোকটি আমাকে রাস্তায় তুলে দিয়ে চলে গেল। যাওয়ার সময় আমার পায়ের ধুলো নিয়ে প্রণাম করে বললে, দেন একটু চরণের ধুলো ঠাকুরমশাই। আমরা মুরুক্ষ সুরক্ষ গরিব মানুষ, কি বুঝি বলুন? অনেক কিছু বলে ফেললাম, অপরাধ নেবেন না। যাই, মা এ সময় দু একটা ভালো কথা আমাদের শোনান। কি কথা? ভালো কথা, তেনার ভগবানের কথা। আমাদের ওসব কথা কে বলছে বলুন? চাষা লোক, সারাদিন ভুঁই চাষ ক্ষেত খামার নিয়েই থাকি। মায়ের ছিঁড়ি মুখ থেকে ছাড়া আর পাচ্ছি কোথায় বলুন? কে মোদের শোনাচ্ছে? ও চলে গেল। এতক্ষণে বেশ চাঁদ দেখা যাচ্ছে ফাঁকে। খামার কানলায় বড্ড জঙ্গল, ঝিঝি পোকা আর মুগরো পোকা ডাকছে বনে ঝোপে। গিরিবালাকে অন্য চোখে দেখলাম এতক্ষণ পরে।
ওর ঠিক স্থানটি কোথায় বুঝতে পেরেছি। ওর সম্বন্ধে আমার যে বিদ্রুপ ভরা মনোভাব ছিল তা এখন আর নেই। গঙ্গা নদী সব জায়গায় নেই, কিন্তু তা থেকে বেরিয়ে শাখা নদী, খাল, সোঁতা সমস্ত দেশের সব লোকের কাছে পৌঁছে দেয় জীবনদায়িনী বাড়িধারা। গিরিবালা বড় নদীর একটি ক্ষুদ্র সোঁতা ছোট্ট অজ চাষিদের গ্রামে জল বিতরণ করে বেড়াচ্ছে। তা যত ঘোলাই হোক তবু সেটা জলই। তাতে স্নান করে জলপান করে লোক তৃপ্ত হয়, নইলে এইসব গরিব লোক বাঁচে কিসে? ফটিক চক্রবর্তীর কথা আর শুনছি না। এরপরে আমি গিরিবালাকে অনেকবার দেখেছি। একটা জিনিস লক্ষ্য করেছি, যেখানে সংকীর্তন হচ্ছে কিংবা ভাগবত পাঠ হচ্ছে কিংবা কথা হচ্ছে, সেখানেই ও সকলের সামনের সারিতে চুপটি করে বসে আছে আর হাঁ করে শুনছে। খালের জল আগে হয়তো ঘোলা ছিল, কিন্তু ক্রমে ফর্সা হয়ে আসছে। আপনাদের মতামত আমাকে সমৃদ্ধ করে, তাই অবশ্যই বলবেন আজকের গল্প পাঠ আপনাদের কেমন লাগলো। যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন না প্লিজ। একটু লাইক, শেয়ার এগুলো নিশ্চয়ই বলে দিতে হবে না। সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন আর অপেক্ষা রাখবেন পরবর্তী গল্পের। নমস্কার।